নবম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আমি আলোচনা করব বেঙ্গলি সেকেন্ড সামেটিভ এক্সাম সাজেশন 2025 বা বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার সাজেশন 2025। আজকে ক্লাসে আমি বাংলার যে সমস্ত অধ্যায় পরীক্ষা হবে সেই সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্ন উত্তর, 3 নাম্বার এবং রচনাধর্মী কোশ্চেন 5 নম্বরের প্রশ্নগুলি আলোচনা করে দেব। তাই তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকলো, আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর তোমরা যারা এখনো পর্যন্ত শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ থাকলো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে দেখো তোমরা সবাই। এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো। প্রথম অধ্যায় নব সৃষ্টি, অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান 1 নম্বর, বহু সাহিত্যিক উঠে গড়ে লেগেছেন ইনভার্ট কমা কোন ভাষা? হিন্দি। 2 নব সৃষ্টি রচনাংশে কোন ভাষাকে লেখক আত্মনির্ভরশীল বলেছেন? সংস্কৃত। 3 আলাল ভাষার রচয়িতাকে? প্যারিচাঁদ মিত্র। 4 আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের। 5 কোন ভাষা আত্মনির্ভরশীল নয়? হিন্দি। 6 হিন্দির বঙ্কিম কাকে বলা হয়? প্রেমচন্দ্র। 7 ভাটিয়ালি কি? ভাটিয়ালি বাংলা নিজস্ব লোকসঙ্গীত। ভাটার স্রোতে নৌকা ছেড়ে মাঝিদের কণ্ঠ নিঃসৃত লোকগানই হলো ভাটিয়ালি। 8 নব সৃষ্টি রচনাংশে কোন কোন ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন? হিব্রু, গ্রিক, আবেস্তা এবং সংস্কৃত। এই নব সৃষ্টি অধ্যায় থেকে যে সমস্ত 1 নম্বরের প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম, এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে, তাহলে এদের মধ্যে থেকে অবশ্যই তোমরা শর্ট কোশ্চেন কমন পেয়ে যাবে। এবার চলে আসো ব্যাখ্যামূলক উত্তরধ্বনি প্রশ্ন মান 3। 1 নম্বর, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল ইনভার্ট কমা কেন সংস্কৃত ভাষা সম্পর্কে এ কথা বলা হয়েছে? 2 আলাল, হুতুম ও শঙ্কর দর্শন এর পরিচয় দাও। 3 বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান ইনভার্ট কমা এ প্রসঙ্গে তোমার মত উপযুক্ত উদাহরণ সহ প্রতিষ্ঠা করো। 4 বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে ইনভার্ট কমা এই মন্তব্যের সপক্ষে লেখকের বক্তব্য লেখো। এবার চলে আসো রচনাধর্মী প্রশ্ন মান 5। 1 নম্বর, বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয় ইনভার্ট কমা আত্মনির্ভরশীল ভাষা কাকে বলে? একই সঙ্গে লেখকের এরকম মনে হওয়ার কারণ কি? আমি দেখো তোমাদের নম্বর ডিভিশনটা আলোচনা করে দিচ্ছি না, কিন্তু প্রত্যেকটির প্রশ্নের পাশে নম্বর ডিভিশন দেওয়া রয়েছে, সেই নম্বর ডিভিশন অনুযায়ী তোমাদের কিন্তু উত্তর লিখতে হবে। 2 বাংলা ভাষায় আগন্তুক শব্দ কোনগুলি? একই সঙ্গে প্রসঙ্গক্রমে সংস্কৃত ও ইংরেজি ভাষা নিয়ে লেখকের বক্তব্য স্পষ্ট করো। 3 ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না ইনভার্ট কমা উৎস ও প্রসঙ্গ নির্দেশ করে উদ্ধৃতির তাৎপর্য বুঝিয়ে দাও। অথবা প্রশ্নটি একটু ঘুরে আসতে পারে, ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না ইনভার্ট কমা নব সৃষ্টি রচনা অবলম্বনে এই উক্তির সততা বিচার করো। 4 সুতরাং ইংরাজি চর্চা বন্ধ করার সময় এখনো আসেনি ইনভার্ট কমা বক্তব্যের সমর্থনে যুক্তি বিন্যাস করো। অথবা ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনো আসেনি এক ইনভার্ট কমা প্রাবন্ধিক কিভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। এই প্রথম অধ্যায় নব সৃষ্টি অধ্যায় থেকে যে সমস্ত 1 নাম্বার, 3 নাম্বার এবং রচনাধর্মী প্রশ্নগুলি আলোচনা করলাম, এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে দেখে রাখবে, তাহলে এদের মধ্যে থেকে অবশ্যই সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। এবার চলে আসো পরবর্তী অধ্যায় আকাশের 7টি তারা, অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান 1। 1 নম্বর, আকাশের 7টি তারা কবিতায় মেঘকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? মৃত মনিয়ার মতো। 2 সন্ধ্যাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? কেশবতী কন্যার সঙ্গে। 3 শান্ত অনুগত বাংলার সন্ধ্যার রং কেমন? নীল। 4 বাংলার সন্ধ্যাকে কবি শান্ত অনুগত বলেছেন কেন? ইনভার্ট কমা প্রকৃতির স্নিগ্ধ বিস্তারে বাংলার সন্ধ্যা প্রকাশ ঘটে বলে। 5 কবির চোখে পড়ে মুখের পরে কি ভাসে? বাংলার নীল সন্ধ্যার চেহারায় আসা কেশবতী কন্যার চুল। 6 কেশবতী কন্যায় চুলের চুমা কোথায় ঝরে? হিজলে, কাঁঠালে, জামে অবিরত ঝরে পড়ে। 7 কিশোরের চাল ধোয়ার হাত কেমন ছিল? ভিজে ও ঠান্ডা। 8 লাল বটের ফলে কি মিশে আছে? ব্যথিত গন্ধের ক্লান্ত নিবিড়তা। এবার চলে আসো ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন মান 3। 1 নম্বর, এরই মাঝে বাংলার প্রাণ পংক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা এরই মাঝে বাংলার প্রাণ ইনভার্ট কমা কবি কোথায় বাংলার প্রাণকে অনুভব করেন? 3 আমি ওই ঘাসে বসে থাকি, কে কখন ঘাসে বসে থাকেন? এই ঘাসটা বলতে তার কোন বিশেষ অভিব্যক্তি প্রকাশিত হয়েছে? 4 কেশবতী কন্যা যেন এসেছে আকাশে ইনভার্ট কমা পংক্তিটির ব্যাখ্যা করো। এবার তো রচনাধর্মী প্রশ্ন মান 5। 1 নম্বর, পৃথিবীর কোন পথ এ কন্যারে দেখিনি কো ইনভার্ট কমা কবি কন্যা কাকে বলেছেন? সেই কন্যার রূপের বর্ণনা কবিতা অনুসরণে লেখো। অথবা পৃথিবীর কোন পথ এ কন্যারে দেখিনি কো কবি কন্যা কাকে বলেছেন? একই সঙ্গে কবির এরূপ চিন্তা ভাবনার কারণ কি? 2 আকাশের 7টি তারা কবিতা অনুসরণে সেই সন্ধ্যার অপরূপ সৌন্দর্য বিশ্লেষণ করো। অথবা আকাশের 7টি তারা যখন উঠেছে ফুটে
তখনকার প্রকৃতির রূপ আকাশের সাতটি তারা কবিতায় কিভাবে প্রস্ফুটিত হয়েছে তা আলোচনা করো। আকাশের সাতটি তারা অধ্যায় থেকে যে সমস্ত 1 নম্বরে প্রশ্ন উত্তর, 3 নম্বর এবং রচনাধর্মী প্রশ্ন 5 নম্বরের কোশ্চেনগুলি আলোচনা করলাম, এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে, তাহলে এদের মধ্যে থেকে অবশ্যই কমন পেয়ে যাবে। এবার চলে আসো পরবর্তী অধ্যায় চিঠি। অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান 1 নম্বর, কাল তার উত্তর দিয়েছি ইনভার্ট কমা, কাল বলতে কোন তারিখের কথা বলা হয়েছে? 28শে জুলাই। 2 স্টাডির একখানি চিঠি কাল পেয়েছি ইনভার্ট কমা, স্টাডি কে? স্টাডি ছিলেন স্বামী বিবেকানন্দের একজন ইংরেজ ভক্ত, যিনি স্বামীজিকে ইংল্যান্ডে বেদান্ত প্রচারে সহায়তা করেন। 3 একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। প্রকৃত সিংহী কাকে বলা হয়েছে? মিসেস মার্গারেট এলিজাবেথ নোবেলকে। 4 কিন্তু বিঘ্ন আছে বহু ইনভার্ট কমা, কোন কাজে বিঘ্ন আছে? ভারতবর্ষের বিশেষত ভারতের নারী সমাজের সার্বিক উন্নয়নের কাজে প্রচুর বিঘ্ন আছে। 5 রামকৃষ্ণ সংঘে মাদার নামে কে পরিচিত ছিলেন? মিসেস সেভিয়ার। 6 নারীকুলের রত্ন বিশেষ ইনভার্ট কমা, স্বামী বিবেকানন্দ এক্ষেত্রে নারীকুলের রত্ন বিশেষ কাকে বলেছেন? মিসেস সেভিয়ারকে। 7 মিসেস বুল কোথায় থাকতেন? বস্টনে। 8 মিস নোবেলের লেখা বইটির নাম কি? দ্য মাস্টার অ্যাজ আই স হিম। এবার চলে আসো ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মান 3। 1 নম্বর, মরদ কি বাদ হাতি কা দাঁত ইনভার্ট কমা, কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অথবা মরদ কি বাদ হাতি কা দাঁত ইনভার্ট কমা, স্বামী বিবেকানন্দ কেন এই প্রবাদটি ব্যবহার করেছেন? 2 এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ইনভার্ট কমা, বক্তার এখন কোন বিশ্বাস দৃঢ় হয়েছে? একই সঙ্গে তিনি কাকে নিজের সেই বিশ্বাসের কথা জানিয়েছিলেন? অথবা এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে ইনভার্ট কমা, পত্র লেখকের দৃঢ় বিশ্বাসটি কি? 3 কিন্তু বিঘ্ন আছে বহু ইনভার্ট কমা, কোথায় কি কি বিঘ্ন সম্পর্কে প্রাবন্ধিক কাকে সচেতন করেছেন? অথবা কিন্তু বিঘ্ন আছে বহু ইনভার্ট কমা, পত্র লেখক স্বামী বিবেকানন্দ ভগ্নী নিবেদিতাকে কিরূপ বিঘ্নের কথা জানিয়েছেন? 4 একজন প্রকৃত সিংহীর প্রয়োজন ইনভার্ট কমা, কে কাকে উদ্দেশ্য করে একথা বলেছেন? বক্তা তাকে প্রকৃত সিংহী বলেছেন কেন? এবার চলে আসো রচনাধর্মী প্রশ্ন মান 5। 1 নম্বর, কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করো ইনভার্ট কমা, কে কোন কর্মে ঝাঁপ দিতে চান? ঝাঁপ দেবার পূর্বে কেন বিশেষভাবে চিন্তা করা দরকার? 2 নারীকুলের রত্ন বিশেষ ইনভার্ট কমা, কার সম্পর্কে লেখকের এই মন্তব্য? তার চরিত্র সম্পর্কে লেখক কি কি জানিয়েছেন? 3 তোমাকে একটু সাবধান করা দরকার ইনভার্ট কমা, কাকে কেন সাবধান করা দরকার? একই সঙ্গে কি বিষয়ে সাবধান করা দরকার? চিঠি অধ্যায় থেকে যে সমস্ত 1 নম্বরের প্রশ্ন উত্তর, 3 নম্বর এবং রচনাধর্মী প্রশ্ন 5 নম্বরের কোশ্চেনগুলি আলোচনা করলাম, এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে। এবার চলে আসো পরবর্তী অধ্যায় আবহাওয়া। অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান 1 নম্বর, নেবে না তার যন্ত্রণা ইনভার্ট কমা, কিসের যন্ত্রণা? প্রকৃতি থেকে বিচ্ছিন্নতার যন্ত্রণার কথা বলা হয়েছে। 2 দুঃখ হয় না বাসি ইনভার্ট কমা, দুঃখ বাসি হয় না কেন? প্রকৃতির সঙ্গে মানুষের বিচ্ছিন্নতার যন্ত্রণা কখনো মানুষ ভুলতে পারে না। 3 আবহমান কবিতায় কি না হারানোর কথা বলা হয়েছে ইনভার্ট কমা, কুন্দ ফুলের হাসি। 4 আবহমান কবিতায় কবি কোথায় গিয়ে দাঁড়াতে বলেছেন? গ্রাম বাংলা গরিবের উঠানে লাউ মাচাটার পাশে। 5 ছোট্ট একটা ফুল দুলছে ইনভার্ট কমা, ফুল কখন দুলছে? সন্ধ্যার বাতাসে। 6 আবহমান কবিতায় কাকে একগুঁয়ে বলা হয়েছে? যে মানুষ তার নাগরিক জীবনকে পেছনে ফেলে গ্রাম এবং মাটির কাছাকাছি বরাবর ফিরে আসে। 7 যা গিয়ে ওঠানে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে ইনভার্ট কমা, কবিতায় এই অংশটি কতবার ব্যবহার করা হয়েছে? 4 বার। এবার চলে আসো ব্যাখ্যা ভিত্তিক উত্তরধর্মী প্রশ্ন মান 3। 1 নম্বর, যা গিয়ে ওই ওঠানে তোর দাঁড়া ইনভার্ট কমা, উঠানে গিয়ে দাঁড়ালে কি চোখে পড়বে? 2 নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মোড়য় না ইনভার্ট কমা, উর্ধিতাংশে নোটে গাছের প্রসঙ্গ উত্থাপনে আবহমান কবিতায় রূপকথার আবেশ কিভাবে রচিত হয়েছে তা বিশ্লেষণ করো। 3 কে ওইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে ইনভার্ট কমা, কার কথা বলা হয়েছে? পংক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 4 সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে ইনভার্ট কমা, কে এমনি করে থাকে? তার এমন করার কারণ কি? এবার চলে রচনাধর্মী প্রশ্ন মান 5। 1 নম্বর, আবহমান কবিতাটি প্রত্যেক মানুষের আত্ম অনুসন্ধানের কাহিনী ইনভার্ট কমা, আলোচনা করো। অথবা আবহমান কবিতা অবলম্বনে কবির মনোভঙ্গি ব্যাখ্যা করো। 2 ফুরোয় না সেই একগুঁয়েটা দুরন্ত পিপাসা ইনভার্ট কমা, একগুঁয়ে কে? তার কোন পিপাসাকে কেন দুরন্ত বলা হয়েছে? অথবা ফুরোয় না সেই একগুঁয়েটা দুরন্ত পিপাসা, কোন পিপাসাকে কেন দুরন্ত বলা হয়েছে? 3 নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, নোটে গাছের প্রসঙ্গ এসেছে কেন? তার বুড়িয়ে ওঠা কিন্তু মুড়িয়ে না যাওয়ায় বিষয়টি ব্যাখ্যা করো। অথবা নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, পংক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। আবহমান কবিতা থেকে যে সমস্ত 1 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বারের কোশ্চেনগুলি আলোচনা করলাম, এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে দেখে রাখবে। এবার চলে সব পরবর্তী অধ্যায় রাধারানী।
অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান 1 নম্বর রাধারানীর রচনাংশে ঘটনার সময়কাল কখন? বর্ষাকাল। 2 রাধারানীর সম্পত্তির অর্থমূল্য কত ছিল? 10,000 টাকা। 3 রাধারানীর রথ দেখতে কোথায় গিয়েছিল? মাহেশে। 4 রাধারানী মা মোকদ্দমা কোথায় হেরে গিয়েছিলেন? হাইকোর্টে। 5 রাধারানী একা রথের মেলায় গিয়েছিল কেন? বনফুলের মালা বিক্রি করতে। মায়ের পথ্য সংগ্রহ করবে বলে গিয়েছিল। 6 রাধারানীর বয়স কত? 10 থেকে 11 বছর। 7 রাধারানীর আনন্দ হইল। রাধারানীর আনন্দ হওয়ার কারণ কি? রথের মেলায় পরিচয় হওয়া পথিক যখন রাধারানীর বনফুলের মালাটি কিনতে চায় তখনই ব্যাখ্যাভিত্তিক উত্তরধর্মী প্রশ্ন মান 3 1 নম্বর কিন্তু আহারের সংস্থান রহিল না ইনভার্ট কমা এই সংস্থান না থাকার কারণ আলোচনা করো। অথবা রাধারানী মার দৈন দশার কারণ কি? 2 তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল ইনভার্ট কমা পরবর্তীকালে তাদের দুরাবস্থার কারণ কি? 4 রাধারানী এতক্ষণে উচ্চ স্বরে ডাকিয়া কাঁদে নাই, এক্ষণে উচ্চ স্বরে কাঁদিল, সে কেন কেঁদেছিল? এই বিষয়ে তোমার মতামত লেখো। 4 মা এখন কি হবে? বক্তাকে এ কথা বলার কারণ কি? এবার চলেছে রচনাধর্মী প্রশ্ন মান 5 1 নম্বর তাহারা দরিদ্র কিন্তু লোভী নয় ইনভার্ট কমা কাদের কথা বলা হয়েছে? পাঠ্যাংশ অনুসরণে তাদের দরিদ্র ও নির্লোভতার প্রসঙ্গ আলোচনা করো। 2 অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরল ইনভার্ট কমা রাধারানী কোথা থেকে ফিরল? একই সঙ্গে সে কাঁদছিল কেন? 3 রাধারানী রচনাংশ অবলম্বনে সেকালের সমাজ জীবনের পরিচয় দাও। রাধারানী অধ্যায় থেকে যে সমস্ত 1 নাম্বার 3 নাম্বার এবং 5 নাম্বার কোশ্চেন গুলি আলোচনা করলাম এইগুলো ভালো করে দেখে রাখ। এবার চলে আসো বাংলা সহায়ক পাঠ করভাস। অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান 1 নম্বর প্রফেসর শঙ্কু পাখি ওড়ানোর যন্ত্রটির নাম কি? অর্নিথন। সারা বিশ্বের পক্ষী বিজ্ঞানীদের কনফারেন্স কোথায় হয়েছিল? চিলির রাজধানী সান্তিয়াগোতে। 3 আরগাস নামটি কোথায় রয়েছে? ইনভার্ট কমা দিগদেবী হেরা আরগাসের চোখগুলি তুলে ময়ূরের পুচ্ছে বসিয়ে দিয়েছিলেন। 4 আরগাস কত টাকা দিয়ে করভাসকে কিনতে চেয়েছিলেন? 15,000 টাকা। 5 স্প্যানিশ শব্দ ম্যানিফিকো শব্দের অর্থ কি? চমকপ্রদ। 6 হোটেলে গ্রেনফল কত নম্বর ঘরে ছিল? 107। 7 আরগাসের আসল নাম কি? দেবিঙ্গো বার্তিলেমে সারমিয়ন্তু। 8 করভাসকে শেষ পর্যন্ত কোথায় খুঁজে পাওয়া গিয়েছিল? একটি ন্যাড়া অ্যাকেসিয়া গাছের উপর। এই অধ্যায় থেকে 3 নম্বরে তেমন গুরুত্বপূর্ণ কোশ্চেন নেই, তার জন্য 3 নম্বরের কোশ্চেন গুলি আলোচনা করলাম না। এবার চলছে 5 নম্বরের কোশ্চেন। 1 নম্বর করভাসের মানব সুলভ বুদ্ধি পরিচয় কোন কোন ঘটনায় পাওয়া যায় লেখো। 2 চিলিয়ান জাদুকর আরগাসের চরিত্র সম্পর্কে যা জানো লেখো। 3 খাঁচা সমেত করভাস উধাও। করভাস কিভাবে উধাও হয়ে গিয়েছিল? 4 অর্নিথন যন্ত্রের প্রয়োজন ফুরিয়ে গেছে ইনভার্ট কমা অর্নিথন যন্ত্রের প্রয়োজন হয়েছিল কেন? একই সঙ্গে তার প্রয়োজন ফুরিয়ে বা গেল কেন? 5 করভাস যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায় তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম। কোন ঘটনায় এই প্রমাণ পেয়েছিলেন প্রফেসর শঙ্কু? আজকের এই ক্লাসে নবম শ্রেণীর বাংলা সেকেন্ড সেমিস্টার এক্সামে যে সমস্ত অধ্যায় পরীক্ষা হবে সেই সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 1 নাম্বার 3 নাম্বার এবং রচনাধর্মী প্রশ্নগুলি আলোচনা করে দিয়েছি। এই সমস্ত প্রশ্নগুলির উত্তর করে থাকলে এদের মধ্যে থেকে সমস্ত কোশ্চেন অবশ্যই কমন পেয়ে যাবে। আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে জানিও। আর ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই।